আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা রম্য ভ্রমণ সাহিত্য যে পাঠটা আছে সেখান থেকে আমরা একটি গল্প গ্রন্থ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, লেখাপড়ার মধ্যে আছো, টুকটাক লেখাপড়ার মধ্যেই আছো। তো যাই হোক, এই যে আয়না যে ব্যঙ্গ গল্প গ্রন্থটা, সেটার লেখক হচ্ছে আবুল মনসুর আহমদ। তো দেখো প্রিয় শিক্ষার্থী, বাংলা সাহিত্যে ব্যঙ্গ রচনার জগতে আবুল মনসুর আহমেদের আয়না একটি কালজয়ী গ্রন্থ। নামটাও একটু আমাদের কাছে একটু অন্যরকম, আয়না, যেখানে কি মানুষ তার প্রতিচ্ছবিটা দেখে। 1935 সালে প্রকাশিত এই অবিস্মরণীয় ব্যঙ্গ গল্প গ্রন্থের ভূমিকায় কাজী নজরুল ইসলাম একটি উদ্ধৃতি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, এমনই আয়নায় শুধু মানুষের বাহিরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুর আহমেদের আয়নার ভেতরে তাদের স্বরূপ, মূর্তি, বর্ণ ভীষণতা নিয়ে ফুটে উঠেছে। ব্যঙ্গ সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন। বন্ধু আবুল মনসুরের হাত সাফাই দেখে বিস্মিত হলুম। ভাষার কান বলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুর আহমেদের অসাধারণ। এই যে কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি আবুল মনসুর আহমেদের এই আয়না গল্পগ্রন্থ, ব্যঙ্গ গল্পগ্রন্থ সম্পর্কে, তাহলে আমরা এইটা উদ্ধৃতি থেকেই মূলত বুঝতে পারছি যে কতখানি সার্থক তার এই ব্যঙ্গ গল্পগ্রন্থটি। প্রিয় শিক্ষার্থী, এই প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও আইনজীবী আবুল মনসুর আহমেদ 1889 সালের 23 সেপ্টেম্বর 19 ভাদ্র 1305 ময়মনসিংহ জেলার ত্রিশালে থানার অন্তর্গত ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আব্দুর রহিম ফরাজি আর মাতা ছিলেন মীর জাহান খাতুন। 1922 সালে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তার গোলামী সাহিত্য শীর্ষক বিতর্কিত ও আলোড়িত প্রবন্ধ। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় কাজ করতেন, যেমন সুলতান, সাপ্তাহিক, মোহাম্মদীতেও তিনি বিভিন্ন সময় কর্মরত ছিলেন। তিনি মোহাম্মদ নাসির উদ্দিনের সওগাত পত্রিকার সম্পাদকের দপ্তর লেখায় সাহায্য করতেন। সেই সময় ওই সওগাত পত্রিকায় আয়না গল্প গ্রন্থের বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয়। 1929 থেকে 1938 সাল পর্যন্ত তিনি আইন ব্যবসায় ময়মনসিংহে কাটান। 1973 সালের 18 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 1973 সালের 18 মার্চ। 1979 সালে প্রবর্তিত নাসির উদ্দিন স্বর্ণপদক তিনি লাভ করেন। এছাড়া তাকে 1980 সালে দেয়া হয় 1989 সালের মরণোত্তর স্বাধীনতা পদক। তো আমাদের এই যে গল্প গ্রন্থটা আয়না, তো এখানে ব্যঙ্গের বা ব্যঙ্গাত্মক রস আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, আসলে ব্যঙ্গ গল্প, ব্যঙ্গ নাটিকা, ব্যঙ্গ কবিতা ইত্যাদি মিলে আবুল মনসুর আহমেদের এই ব্যঙ্গ রচনা ঐশ্বর্যময় জগৎ। আয়না, ফুড কনফারেন্স, আসমানি, পর্দা ও গালিভারের সফরনামা, 4টি পুস্তকই তার অবিস্মরণীয় ব্যঙ্গ রচনা সমূহের দীপ্তিতে উজ্জ্বল। এইসব রচনায় আবুল মনসুর আহমদকে একজন প্রখর, দৃষ্টিসম্পন্ন, শক্তিমান ব্যঙ্গকার হিসেবে খুঁজে পেতে খুব একটা কষ্ট আমাদের হয় না। ইংলিশ স্যাটিয়ার গ্রন্থে বলা হয়েছে, দ্য স্যাটারিস্ট ইজ নিয়ারলি অলওয়েজ এ ম্যান হু ইজ abnormally sensitive to the
গ্যাপ বিটুইন হোয়াট মাইট বি অ্যান্ড হোয়াট ইজ। এটা আসলে ইংলিশ যে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক যে গ্রন্থ, সেই গ্রন্থে এই কথাটা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী। তো আমরা এখন আবুল মনসুর আহমেদের যে আয়না গল্পগ্রন্থ যে গল্পগুলো আছে সেগুলো একটু দেখবো প্রিয় শিক্ষার্থী। আবুল মনসুর আহমেদের আয়না গল্পগ্রন্থে প্রায় সব গল্পই 1922 থেকে 1929 সালের মধ্যে রচিত, যেগুলো সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ধর্মের নামে ভণ্ডামি আবহমান কাল থেকে ব্যঙ্গ সাহিত্যের একটা খোরাক ছিল, তেমনি ধার্মিকতার আবরণে সমকালীন সমাজের যেসব ব্যাধি আবুল মনসুর আহমেদ দেখেছেন তারই মুখোশ উন্মোচন করেছেন তিনি আয়নার অধিকাংশ গল্পে। এখানে ব্যঙ্গ রচনায় আবুল মনসুর আহমেদের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর, ভাষা শানিত এবং তার বুদ্ধি অত্যন্ত দীপ্ত। এই যে ব্যঙ্গ নিয়ে রচনার যে বিষয়টা ছিল, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি ধর্মকে কেন্দ্র করে মূলত এই গল্পগুলো লেখা, বা এই যে ধর্মের নামে যে মানুষ মুখোশ পরে যে ভণ্ডামিটা করেছে সেগুলো এখানে তুলে ধরেছেন প্রিয় শিক্ষার্থী। তো এই আয়না গল্পগ্রন্থে বিভিন্ন গল্প আছে, যেমন হুজুর কেবলা, তারপরে ধর্মরাজ্য। এই গল্পে বিভিন্নভাবে তার এই সমাজের যে অসঙ্গতিগুলো ছিল প্রিয় শিক্ষার্থী, সেই অসঙ্গতিগুলো তিনি তুলে ধরেছেন। আমরা আয়না গল্পগ্রন্থে দেখি, আয়না গল্পগ্রন্থে যে হুজুর কেবলা যে গল্পটি একটা আছে, এই গল্পটা হচ্ছে একটি ভণ্ড পীরের কাহিনী। এই ভণ্ড পীরের পাল্লায় পড়েছে আধুনিক শিক্ষিত যুবক এমদাদ। অনেকটা কৌতূহল বশে, অনেকটা ভক্তি ভরে পীরের মুরিদ হয়েছে, কিন্তু ভণ্ড পীরের চালাকি, তার লোলুপ দৃষ্টি একসময় এমদাদের কাছে ধরা পড়ে গেলে পীরকে সে আক্রমণ করতেও কসুর হয় না, একটু পিছপা হয় না, যখন পীরের ভণ্ডামিটা তার চোখে ধরা পড়ে প্রিয় শিক্ষার্থী। এর ফলে সুস্থ বুদ্ধির এমদাদকে সে সময় গ্রামবাসী পাগল আখ্যা দিয়েছিল। আর হুজুর কেবলা মুরিদদের সুন্দরী বিবিকে তালাক পরিয়ে নিজে বিয়ে করে যে লালসা বৃত্তি চরিতার্থ করেছে, তার মুখোশ উন্মোচিত হলো না অন্ধ ভক্তদের কাছে। ধর্মের নামে এই অন্ধত্বের জন্য সত্যি আসলে দুঃখ হয়, যে এই ধর্মের নামে অন্ধ মানুষ, অন্ধ বিশ্বাস। তারপরে প্রিয় শিক্ষার্থী দেখো, গো দেবতা কা দেশ গল্পে তিনি হিন্দুদের ধর্মান্ধতাকেও ব্যঙ্গ করেছেন। এখানে আনন্দবাজার পত্রিকাকে খোঁচা দেওয়া হয়েছে, গোহত্যা রোধের কুফল রসচ্ছলে ব্যক্ত করা হয়েছে, ইংরেজের ভেদ বুদ্ধি সৃষ্টির কৌশল, হিন্দু মুসলমান দাঙ্গা প্রভৃতি ঐতিহাসিক তথ্য হাস্যরসে সিক্ত করে চমৎকারভাবে উপভোগ্য করে তুলেছেন এই গো দেবতা দেশ গল্পের মাধ্যমে। তারপরে দেখো, যে ধর্মরাজ্য নামে যে গল্পটা আছে, ধর্মরাজ্যের গল্পেও হিন্দু মুসলমানদের সেই অতি ধার্মিকতার মনোভাব বিধৃত হয়েছে। এটিও গো দেবতা দেশের মতো স্বপ্নের ব্যাপার এবং উপজীব্য কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু মুসলমানের ধর্মযুদ্ধের একটা বাস্তব চিত্র এতে ব্যঙ্গ রসের মাধ্যমে অতি নিখুঁতভাবে পরিস্ফুটিত হয়েছে প্রিয় শিক্ষার্থী। হিন্দুরা মসজিদের সামনে দিয়ে বাদ্য বাজিয়ে মিছিল বের করবে এবং মুসলমানরা এতে বাধা দেবে, ইসলামের ইজ্জতের জন্য জান নেসার করবে, বর্ণ প্রথার ভেদাভেদ ভুলে সমস্ত হিন্দু কাতরবদ্ধ মসজিদের সামনে বাদ্য বাজিয়ে নিজেদের হিন্দুত্ব ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে বলে এতে সমকালীন নেতাদের ভূমিকাও অস্পষ্ট থাকেনি। তাই এখানে তিনি কি করেছেন, গান্ধী টুপি পরা
মাল কাসামারা কয়েকজন কংগ্রেস নেতা মিলিটারি ভঙ্গিতে হিন্দু জনতা তদারক করে বেড়াচ্ছেন। আর এখানে চান তারা মার্কা মোহাম্মদ আলী ক্যাপ পরা খেলাফতি নেতারা মুসলিম জনতার নেতৃত্ব দিচ্ছেন। উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে অদূরে দাঁড়িয়ে তামাশা দেখছেন কে? পুলিশের কর্মকর্তা, ইংরেজ। মানে এই যে ইংরেজের মাধ্যমে মুসলমান এবং হিন্দুদের মাঝে বিভিন্ন সময়ে যে কলহ বাঁধিয়ে দেওয়া, সেটাকেই মূলত এখানে বলা হয়েছে। এইভাবে এই গল্পে লেখক ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তৎকালীন ভারতের সবচেয়ে অমানবিক ঘটনা সাম্প্রদায়িক দাঙ্গার বিভৎসতার মুখোশ উন্মোচন করেছেন এই ধর্মরাজ্য গল্পের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, গল্পগুলো কিন্তু আসলে খুব সুন্দর। আমরা ঠিক আয়নার মতোই সেই সময়ের চিত্র এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পারবো। হয়তো সেই সময় আমরা যেতে পারবো না, কিন্তু এই গল্পগুলোর মাধ্যমে আমরা সেই সময়ের ওই পরিবেশটাকে অনুভব করতে পারবো, ওই প্রতিকূলতাটাকে, মানুষের ধর্ম নিয়ে ব্যবসা, ধর্মের নামে অন্ধত্ব, অমানবিক দিকগুলোই কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। মুজাহিদিন গল্পে নিজের স্বার্থ রক্ষাকল্পে গ্রামের খারেজি মাদ্রাসার মৌলবী নবাগত মাওলানার সহযোগিতায় গ্রামের মাঝে মজহাবি কোন্দল সৃষ্টি করেছে। এর ফলে সৃষ্টি হয়েছে গ্রামের নিরীহ জনসাধারণের মধ্যে কোন্দল, মারামারি, জেল জরিমানা ইত্যাদি লাঞ্ছনা গঞ্চনার ভোগান্তি। আর স্বার্থবাজ মোল্লা মৌলবীরা গ্রামবাসীদের মধ্যে আত্মকলহ লাগিয়ে দিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বাহাসের পুস্তিকা তারা বের করছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা এই যেখানে যে চিত্রটা মুজাহিদিনী গল্পে, তো এখানে যারা মৌলবী ছিলেন তারা গ্রামবাসীর উভয় পক্ষকে বিভিন্ন ভাবে উত্তেজিত করে তাদের উভয় পক্ষকে কোন্দলের মধ্যে বাঁধিয়ে দেয়। তারা এখানে বাহাস রচনায়, বাহাসের পুস্তক রচনায় ব্যস্ত। বাহাস হচ্ছে ইসলামী বিষয় নিয়ে যে তর্কটা হতো, সেটাই বাহাস। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, নায়েবে নবী গল্পটি খেলাফত আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীদের আরেকটি ব্যঙ্গাত্মক চিত্র এটি। লেখকের কালের সমাজ চিত্র বাস্তবসম্মতভাবে এখানে অঙ্কিত হয়েছে। তার আত্মকথা পড়বার পর এর অনেক চিত্রই সাদৃশ্যমূলক মনে হবে, যেমন স্কুল ছেলের তুর্কি টুপি পরানো, বাহাস ইত্যাদি। এই গল্পের মাধ্যমে তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয় শিক্ষার্থী। তারপরে দেখো লিডরে কম যে গল্প আছে, সেই গল্পের নায়ক মাওলানা ইসমাইল লেখাপড়ায় ব্যর্থ হয়ে ধর্ম ব্যবসায়ের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠার একটা পথ তিনি খোঁজেন। তবে তিনি শুধু ধর্মের সরাসরি প্রচারণায় নয়, বরং পরোক্ষভাবে ধর্মকে ব্যবহার করে এগোন। তিনি মসজিদ থেকে বেরিয়ে এসে পত্রিকার আশ্রয় নেন। প্রথমে মজহাবি বিদ্বেষকে পুঁজি করে, পরে বৃহত্তর সুবিধা লাভের আশ্রয় অসাম্প্রদায়িক এবং ক্রমান্বয়ে খেলাফতি স্বরাজি ছদ্মাবরণে নিজের প্রতিষ্ঠাকে মজবুত করে তোলেন। ইসমাইলের প্রতিষ্ঠার স্তরগুলো যেভাবে ধাপে ধাপে ক্রমাগ্রসর, তা জনসেবা ইউনিভার্সিটি ইয়াকুবের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ প্রিয় শিক্ষার্থী। তবে উভয়ের অবলম্বন ভিন্ন। প্রথম জনের অবলম্বন ছিল ধর্ম, দ্বিতীয় জনের অবলম্বন ছিল জনসেবা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, যে বিদ্রোহী সংঘ নামে যে গল্পটা আছে, লেখকের কালের ভণ্ড বিদ্রোহীদের ব্যঙ্গচিত্রে মূলত লিডর বিদ্রোহী সংঘ এই গল্পে ফুটিয়ে তুলেছেন। ব্যক্তি স্বার্থে বিদ্রোহী হয়ে ইংরেজ তাড়াবার বাসনা, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, বিদ্রোহের নামে রাজনৈতিক পলায়নপর মনোবৃত্তির আশ্রয় ইত্যাদির মুখোশ উন্মোচন করেছেন আবুল মনসুর আহমেদ এই তার বিদ্রোহী সংঘ গল্পের মাধ্যমে। সমালোচকদের মতে সমাজে এক শ্রেণীর বিদ্রোহী আছে যাদের বিদ্রোহে
বিদ্রোহ পালায়নবাদের নামান্তর। রাজনৈতিক বিদ্রোহের ঝুঁকি আছে বলে তারা সামাজিক আচার অনাচারের বিরুদ্ধে বিদ্রোহের বুলি কবচিয়ে দাম ও নাম বাড়াবার চেষ্টা করে, অথচ সেটা যে অধিকাংশ সময় গা বাঁচাবার ফন্দি মাত্র মুখোশ একটু উন্মোচন করলেই সহজে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থী, তো এই যে বিভিন্ন গল্পে তিনি ধর্মটাকে ব্যবসা করে মানুষের জীবন জীবিকা আশ্রয়ে বেঁচে থাকা, মানুষের বেঁচে থাকার যে চেষ্টা, সেগুলোও কিন্তু একদিকে আমরা দেখতে পারি যে ধর্মটাকে তারা কিভাবে পুঁজি হিসেবে বেছে নিয়েছে এবং এই ধর্মের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে তারা কিভাবে শাসন করছে, শোষণ করছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা গল্পগুলোর মধ্যে বিভিন্ন চরিত্র দেখতে পেলাম, এমদাদকে পেলাম, বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি সেই অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তাই এই যে বাংলা সাহিত্যে পলিটিক্যাল স্যাটারিস্ট হিসেবে কৃতিত্বের প্রথম সনদটি কিন্তু আমরা আবুল মনসুর আহমেদকে অনায়াসে দিতে পারি। এই যে সামাজিক বা পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক যে ব্যঙ্গচিত্রগুলো, সেই সময়ের সমাজের চিত্রগুলো তিনি ব্যঙ্গের মাধ্যমে, হাস্য রসাত্মকের রসের মাধ্যমে এই গল্প গ্রন্থে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আশা করব যে গল্পগুলো আমরা সবাই পড়ব। খুব সুন্দর গল্পগুলো, একেবারে আয়নার মতো স্বচ্ছ, যে সেই সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন আমরা অনেকেই সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস পড়েছি, সেখানে আমরা মজিদের চরিত্র দেখতে পাই যে কি করেছিল, ধর্মটাকে পুঁজি করে তার জীবনটাকে নির্বাহ করেছিল। তো আবুল মনসুর আহমেদও এইখানে যে ধর্মের নামে মানুষের স্বেচ্ছাচারিতা, ধর্মের নামে মানুষের অপব্যবহার, এই জিনিসগুলোই তিনি ব্যঙ্গের মাধ্যমে, হাস্য রসাত্মের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আমরা এই আবুল মনসুর আহমেদের আয়না গল্প গ্রন্থটা আমাদের নিজেদের কাছেও আয়নার মতোই পরিষ্কার হবে। হয়তো বা আমি একটু সাহায্য করলাম পরিষ্কার হওয়ার জন্য, বাকিটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি একটু গল্পগুলো পড়ো আরো সুন্দর বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।